আমরা প্রায়ই সমুদ্রের জলে এমন কিছু দৃশ্য দেখতে পাই। একটি নীল তিমি তার শরীর থেকে রঙিন কোনো বস্তু বের করছে। জেনে অবাক হবেন, এই সুন্দর বস্তুটি মূলত নীল তিমির মল, যা কিনা পৃথিবীর সবচেয়ে বড় মল। এটি সাধারণত লাল, গোলাপি বা কখনো কখনো গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। তবে আরও আশ্চর্য হবেন যদি বলি, নীল তিমির এই মলের ওপরই বেঁচে আছে সমুদ্রের পুরো ইকোসিস্টেম। এমনকি আপনিও কোনো না কোনোভাবে এই মলের ওপর নির্ভর করছেন। কিভাবে? চলুন জেনে নেই এই রহস্যের ব্যাপারে। সমুদ্রের গভীরে ভেসে বেড়ানো এক বিশাল প্রাণী হচ্ছে নীল তিমি। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। বিশাল সমুদ্রে যতগুলো রহস্যময় প্রাণী আছে, তার মধ্যে নীল তিমি সবচেয়ে বেশি রহস্যময়। আর নীল তিমির অদ্ভুত সব বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে এর মল। তাহলে চলুন শুরুতেই জেনে নেই, নীল তিমির মল কেন এমন রঙিন হয়। তিমির মল রঙিন হওয়ার বিষয়টি আসলে বেশ কৌতূহল উদ্দীপক, এবং এর পেছনে মূল কারণ হলো তাদের খাদ্যাভ্যাস। বিশালকায় তিমিদের প্রধান খাদ্য হলো krill। এগুলো অত্যন্ত ছোট এক ধরনের চিংড়ি জাতীয় প্রাণী। ক্রিলের শরীরে প্রচুর পরিমাণে ক্যারোটিনেড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যা মূলত একটি রঙিন রঞ্জক পদার্থ। একটি নীল তিমি গড়ে প্রতিদিন প্রায় 4 টন krill খেয়ে থাকে। যখন তিমিরা এই বিপুল পরিমাণ krill হজম করে, তখন সেই রঞ্জক পদার্থ তাদের মলের রঙকে গাঢ় লাল বা গোলাপি করে তোলে। তবে খাদ্যের ভিন্নতার কারণে কখনো কখনো মলের রং ধূসর বা গাঢ় সবুজ রঙেরও হয়ে থাকে। একটি নীল তিমি একবারে প্রায় 200 লিটার পর্যন্ত মল ত্যাগ করতে পারে, যা কিনা আয়তনে বিশাল, এবং এটি পানিতে মেঘের মতো কয়েক মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। নীল তিমি ছাড়াও আরও কিছু প্রজাতির তিমির মল এমন রঙিন হয়ে থাকে। তবে সব তিমির মলের রং এমন নয়। যেমন স্পার্ম হোয়েল মূলত স্কুইড খায়, তাই তাদের মলের রং কিছুটা কালচে বা ধূসর হতে পারে। আবার নির্দিষ্ট কিছু প্রজাতির ক্ষেত্রে এটি বাদামি বা হলুদ রঙেরও হতে দেখা যায়। সমুদ্রের ইকোসিস্টেমে তিমির মল কেবল একটি বর্জ্য পদার্থ নয়, এটি সমুদ্রের বিশাল আকার ফার্টিলাইজার বা সার হিসেবে কাজ করে। সমুদ্রের উপরিভাগে থাকা অত্যন্ত ক্ষুদ্র উদ্ভিদকণা বা ফাইটোপ্ল্যাঙ্কটন সমুদ্রের খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। এই উদ্ভিদগুলোর বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় আয়রন এবং নাইট্রোজেন, যা গভীর সমুদ্রে পর্যাপ্ত থাকলেও উপরিভাগে খুব কম থাকে। তিমিরা সাধারণত সাগরের গভীরে খাবার খায় এবং মলত্যাগ করার জন্য পানির উপরিভাগে চলে আসে। তাদের মলে প্রচুর পরিমাণে আয়রন এবং নাইট্রোজেন থাকে। এই রঙিন পুষ্টি উপাদানগুলো সাগরের উপরিভাগের ফাইটোপ্ল্যাঙ্কটন বা ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদের খাদ্য হিসেবে কাজ করে। ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনের বিশাল উৎপাদন শুরু হয়। এই ফাইটোপ্ল্যাঙ্কটন খায় ছোট ছোট জু প্ল্যাঙ্কটন এবং krill। আবার এই krill এবং ছোট মাছ খেয়ে বেঁচে থাকে বড় মাছ, সামুদ্রিক পাখি এবং খোদ তিমির দল। অর্থাৎ তিমির মল সরাসরি ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন বাড়িয়ে সমুদ্রের পুরো খাদ্য ব্যবস্থাকে সচল রাখে। তাই যেসব অঞ্চলে তিমির আনাগোনা বেশি, সেখানে মাছের আধিক্যও বেশি থাকে। তিমির মলত্যাগের ফলে সৃষ্টি হওয়া এই পুষ্টি সমৃদ্ধ পরিবেশ সমুদ্রের হাজারো প্রজাতির জীবনচক্র বজায় রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, তিমির মলের প্রভাবে যখন ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা বাড়ে, তখন তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। একটি হিসাব অনুযায়ী যদি তিমির সংখ্যা বৃদ্ধি পায়, তবে তারা বছরে কয়েক কোটি টন অতিরিক্ত কার্বন বাতাস থেকে অপসারণে সাহায্য করতে পারে। আবার এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো যখন মারা যায়, তখন তারা সেই কার্বন নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায়, যা শত শত বছর সেখানে জমা থাকে। একে বলা হয় ব্লু কার্বন। এভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন তথা তিমির মল কার্বন নিঃসরণ করে জলবায়ু পরিবর্তন রোধেও ভূমিকা রাখে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি আমি পরোক্ষভাবে অনেকটাই নির্ভর করছি তিমির এই রঙিন মলের উপর।